জাতীয় দলের ফুটবলে সাধারণত খুব জটিল কৌশল দেখা যায় না, কারণ ক্লাব ফুটবলের মতো এখানে কোচরা খেলোয়াড়দের নিয়ে বছরের পর বছর কাজ করার সুযোগ পান না। তাই বেশিরভাগ জাতীয় দল সহজ ফরমেশন আর পরিচিত কৌশলের ওপর নির্ভর করে। কিন্তু জাপানের কোচ হাজিমে মোরিয়াসু সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। তিনি সহজ ও নিরাপদ পথ না নিয়ে এমন একটি খেলার ধরন তৈরি করেছেন যা বর্তমান আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে উন্নত কৌশলগুলোর একটি বলে মনে করা হয়। জাপানের খেলোয়াড়রা নির্দিষ্ট অবস্থানে আটকে না থেকে প্রয়োজন অনুযায়ী নিজেদের জায়গা বদলায়, একে অপরের ভূমিকা নেয় এবং মুহূর্তের মধ্যে মাঠের চিত্র পাল্টে দেয়। ফলে অনেক সময় প্রতিপক্ষ বুঝতেই পারে না কোন খেলোয়াড়কে মার্ক করবে। হঠাৎ করেই মাঠের কোনো একটি অংশ থেকেই আক্রমণ তৈরি করে। এ কারণেই অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন 2026 বিশ্বকাপে জাপান আগের যে কোনো সময়ের চেয়ে অনেক দূর যেতে পারে। জাপানের মূল ফরমেশন। কাগজে কলমে জাপান সাধারণত 3-4-2-1 ফরমেশনে খেলে, তবে বাস্তবে মাঠে এই ফরমেশন প্রায়ই বদলে যায়। যখন তারা আক্রমণ শুরু করে তখন অনেক সময় তাদের দলকে 3-2-5 আকারে দেখা যায়, অর্থাৎ সামনে 5 জন খেলোয়াড় আক্রমণে অংশ নেয়। 2 উইং ব্যাক অনেক উপরে উঠে যায় এবং মাঠের 2 পাশ চওড়া করে রাখে। যদি প্রতিপক্ষের রক্ষণভাগ অনেক উপরে উঠে আসে তাহলে জাপান তাদের পেছনের খালি জায়গায় লম্বা পাস খেলতে চেষ্টা করে। আর যদি প্রতিপক্ষ নিচে নেমে রক্ষণ সাজায় তখন তারা মাঝমাঠে ফাঁকা জায়গা তৈরি করে সেখান দিয়ে আক্রমণ গড়ে তোলে। এই ফরমেশন কখনো স্থির থাকে না। একজন উইং ব্যাক কয়েক সেকেন্ডের মধ্যে মাঝমাঠে চলে যেতে পারে, একজন মিডফিল্ডার রক্ষণভাগে নেমে আসতে পারে, আবার একজন ফরওয়ার্ড হঠাৎ করেই উইংয়ে সরে যেতে পারে। ফলে প্রতিপক্ষের খেলোয়াড়দের জন্য মার্কিং করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রতিপক্ষের প্রেস ভাঙার কৌশল। জাপানের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো বল নিয়ে পেছন থেকে খেলা শুরু করা। তাদের নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে সবসময় একইভাবে আক্রমণ করতে হবে। ধরো প্রতিপক্ষ যদি 2 জন ফরওয়ার্ড দিয়ে প্রেস করে তাহলে জাপান এমনভাবে অবস্থান নেয় যাতে তাদের 3 জন খেলোয়াড় বল নিয়ে খেলতে পারে। ফলে প্রতিপক্ষের জন্য সবাইকে চেপে ধরা কঠিন হয়ে যায়। আবার যদি প্রতিপক্ষ 3 জন দিয়ে প্রেস করে, জাপান সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান বদলে নতুন পাসিং লাইন তৈরি করে। এই কারণেই তাদের বিপক্ষে প্রেসিং করা অনেক সময় উল্টো বিপদ ডেকে আনে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জাপান নিজেদের অবস্থান বদলাতে শুরু করে। কেউ মাঝমাঠে উঠে আসে, কেউ আবার রক্ষণে নেমে যায়। এই ক্রমাগত অবস্থান পরিবর্তনের কারণে ইংল্যান্ডের খেলোয়াড়রা বুঝতে পারছিল না কাকে অনুসরণ করবে, আর ঠিক সেই বিভ্রান্তির সুযোগ নিয়ে জাপান আক্রমণ শুরু করে। ম্যাচের গতি নিয়ন্ত্রণ। অনেকেই মনে করেন বল দখলে রাখলেই ম্যাচ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু বিষয়টি সবসময় এমন নয়। তারা কখন দ্রুত খেলবে আর কখন ধীর গতিতে খেলবে সেটি ইংল্যান্ড বা ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তারা করে দেখিয়েছে। আক্রমণের সময় প্রায় পুরো দলই প্রতিপক্ষের অর্ধে চলে আসে। তখন প্রতিপক্ষের রক্ষণভাগকে একসঙ্গে অনেক খেলোয়াড় সামলাতে হয়। এই পরিস্থিতিকে ফুটবলের ভাষায় ওভারলোড বলা হয়, অর্থাৎ মাঠের একটি নির্দিষ্ট জায়গায় প্রতিপক্ষের চেয়ে বেশি খেলোয়াড় জড়ো করা। জাপান এই কৌশল এত দ্রুত ব্যবহার করে যে প্রতিপক্ষের খেলোয়াড়রা প্রায়ই নিজেদের অবস্থান হারিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় এক মুহূর্তে বক্সের আশেপাশে 5 জন জাপানি খেলোয়াড় রয়েছে, আর পরের মুহূর্তে সেই সংখ্যা 7-এও পৌঁছে যায়। এত বেশি খেলোয়াড় আক্রমণে যুক্ত হওয়ার কারণে প্রতিপক্ষের ডিফেন্ডাররা সিদ্ধান্ত নিতে পারে না কাকে মার্ক করবে আর কাকে ছেড়ে দেবে। মাঝমাঠের জাদু। জাপানের আসল সৌন্দর্য দেখা যায় মাঝমাঠে। 2 ডিফেন্সিভ মিডফিল্ডারের একজন প্রায়ই সামনে উঠে যায় এবং প্রতিপক্ষের মিডফিল্ড ও রক্ষণভাগের মাঝখানে অবস্থান নেয়। ফলে প্রতিপক্ষের জন্য বড় দোটানা তৈরি হয়। যদি তারা সামনে উঠে প্রেস করে তাহলে পেছনে জায়গা ফাঁকা হয়ে যায়, আর যদি পেছনে নেমে আসে তাহলে জাপান সহজেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই কারণেই জাপানের আক্রমণ এত বিপজ্জনক। তারা শুধু 2 পাশ দিয়ে নয়, মাঠের একদম মাঝখান দিয়েও দ্রুত আক্রমণ গড়ে তুলতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে দেখা গিয়েছিল জাপানের 2 মিডফিল্ডার বল নিতে সামনে এগিয়ে আসে। প্রতিপক্ষের মিডফিল্ডও তাদের অনুসরণ করে সামনে উঠে যায়। ফলে রক্ষণভাগের সামনে বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়, আর সেই ফাঁকা জায়গাতেই জাপানের আক্রমণভাগ বল পেয়ে সরাসরি গোলের দিকে এগিয়ে যায়। বল হারালেও কেন বিপদে পড়ে না? অনেক আক্রমণাত্মক দল বল হারালে সমস্যায় পড়ে, কিন্তু জাপান এই জায়গাতেও দারুণ সংগঠিত। তারা আগে থেকেই এমন অবস্থানে থাকে যাতে বল হারানোর সঙ্গে সঙ্গেই চাপ তৈরি করা যায়। প্রতিপক্ষের খেলোয়াড় বল পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর সুযোগই পায় না।
জাপানের খেলোয়াড়রা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আবার বল দখলের চেষ্টা করে। এই কৌশলকে অনেক বিশ্লেষক প্রেসিং ট্র্যাপ বলে থাকেন, অর্থাৎ তারা শুরু থেকেই বল কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে না, বরং প্রতিপক্ষকে এমন একটি পাস খেলতে বাধ্য করে যেটি খেলার পর সে বিপদে পড়বে। আর ঠিক তখনই জাপানের খেলোয়াড়রা একসঙ্গে চাপ সৃষ্টি করে। রক্ষণাভাগেও সমান শক্তি। জাপান শুধু আক্রমণেই ভালো নয়, রক্ষণেও তারা অসাধারণ শৃঙ্খলাবদ্ধ। যখন তারা নিচে নেমে রক্ষণ করে তখন মাঝখানের জায়গাগুলো খুব শক্তভাবে বন্ধ করে রাখে। তারা প্রতিপক্ষকে বাধ্য করে মাঠের দুই পাশ দিয়ে খেলতে। সেখানে তাদের উইংব্যাকরা দ্রুত চাপ সৃষ্টি করে বল কেড়ে নেওয়ার চেষ্টা করে। যদি প্রথম চেষ্টায় বল জিততে না পারে, তবুও তাদের পেছনে থাকা সেন্টার ব্যাকরা নিরাপত্তা দেয়। ফলে পুরো রক্ষণভাগ একটি ইউনিট হিসেবে কাজ করে। এই কারণেই জাপানের বিপক্ষে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করা এত কঠিন। শেষ কথা, বিশ্বকাপে জাপান কত দূর যাবে সেটা এখনই নিশ্চিত করে বলা কঠিন, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বর্তমান জাপান দলটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিণত, বেশি সংগঠিত এবং কৌশলগতভাবে অনেক এগিয়ে। তারা শুধু ভালো খেলোয়াড়দের একটি দল নয়, তারা বহু বছরের পরিকল্পনা, আধুনিক কৌশল, উন্নত ডেটা বিশ্লেষণ এবং বিশ্বমানের প্রশিক্ষণের সমন্বয়ে তৈরি একটি ফুটবল মেশিন। আর সেই কারণেই 2026 বিশ্বকাপে জাপানকে নজরে রাখা উচিত, কারণ এই দলটি শুধু সুন্দর ফুটবল খেলতে মাঠে নামে না, তারা জিততেও নামে।